নমস্কার। আজকের যেটা আলোচনার বিষয়, আপনাদের কিছু অনুরোধের বিষয় ছিল যে জীবনে উত্থান, জীবনের পতন এগুলো আমাদের জীবনের সঙ্গী। বেশিরভাগ মানুষের জীবনেরই কিন্তু ঘটনা ঘটে থাকে যে কখনো ভালো, কখনো মন্দ, কখনো জীবনে খুব উন্নতি, আবার কখনো জীবনে উন্নতির জায়গাটা ভাটা পড়ে যায়। তাহলে আমি এর মধ্যে বেশ কিছু আলোচনা করেছি, যেগুলো কিছুটা হরোস্কোপ নিয়ে আলোচনা করেছি, কিছুটা হাতের রেখা নিয়ে আলোচনা করেছি, যে জীবনের উত্থান পতন কিভাবে ঘটে, কেন হয়। তাহলে আমরা আলোচনা প্রসঙ্গে এইটুকু জানতে পারি যে জীবনে উত্থান যখন ঘটে, প্রথম কথা আমাদের হরোস্কোপ এবং হাত দুটো নিয়ে আলোচনা করব। আমাদের ভাগ্যস্থান বলে হরোস্কোপে জন্মকুণ্ডলিতে একটা ঘর রয়েছে। নবম ঘরকে বলা হয় ভাগ্যস্থান, দশম ঘরকে বলা হয় কর্মস্থান এবং একাদশ ঘরকে বলা হয় আয়স্থান। তাহলে আমাদের যদি নবম ঘর, দশম ঘর এবং একাদশ ঘর আমাদের সাপোর্ট করে, অর্থাৎ ভালো কোনো গ্রহ বা কোনো গ্রহদের সহাবস্থান থাকে, তাহলে পরে ভাগ্যের উন্নতি সম্ভব। ভাগ্যের উন্নতি দেখুন তিনটে ভাগে মোটামুটি একটু দেখে নেওয়া যাক। একটা হচ্ছে জীবনে কেউ কর্ম করুক বা না করুক, ছোটোবেলা থেকেই, জন্ম থেকেই তার ভাগ্যটা খুব ভালো। সে হয়তো সারা জীবনে সেরকম কোনো কাজকর্মই করলো না, আজীবন তার ভাগ্য খুব ভালোভাবে কাটলো। অর্থাৎ তার জন্ম ছক বা জন্মকুণ্ডলিতে নবম ঘরটা খুব পাওয়ারফুল অবস্থায় রয়েছে, খুব ভালো কোনো গ্রহের অবস্থান রয়েছে বা খুব ভালো কোনো গ্রহের দৃষ্টি রয়েছে। আবার এরকম ব্যক্তি দেখা যায় যে সেই ব্যক্তিটা ছোটোবেলা থেকে মোটামুটি ভালোভাবে বড় হয়েছে, তারপরে সে কর্মজীবনে খুব বিখ্যাত হয়ে গেছে, খুব ভালো কাজকর্ম করেছে এবং কাজকর্মের দ্বারা প্রচণ্ড পরিমাণে অর্থ রোজগার করেছে। সে দেশে হোক, বিদেশে হোক, রাজ্যের বাইরে হোক, যেখানেই হোক। তাহলে তার জীবনে, তার হরোস্কোপে দেখা যাবে কর্মস্থানটা এতটাই তাকে সাপোর্ট করেছে যে সে কর্ম বলে বলীয়ান হয়ে সে খুব বিখ্যাত হয়েছে এবং তার লাইফস্টাইলটা সম্পূর্ণ ভীষণভাবে সবার থেকে আলাদা হয়ে ভালোভাবে চলছে। এটা গেল 2 নম্বর। 3 নম্বর আরেকটা, বহু মানুষের ক্ষেত্রে দেখা যায় যে তার ছোটোবেলাতে বিশেষ কিছু ছিল না, তার কাজকর্ম বিশেষ ভালো কিছু নয়, কিন্তু সে হঠাৎ আর্থিক উন্নতি বা আর্থিকভাবে এত ডেভেলপ করলো যে সে ধরাছোঁয়ার নাগালের বাইরে, মানে পাড়া প্রতিবেশী যত পরিচিত সার্কেলের থেকে তার উন্নতি বা ইনকাম সব থেকে বেশি হলো। দেখুন কিছু কিছু বিষয় থাকে, প্রাপ্তি যোগ। বহু ক্ষেত্রে বহু মানুষকে দেখবেন লটারি প্রাপ্তি, কোটি টাকা বেঁধে গেছে, কয়েক কোটি টাকা বেঁধেছে। একই ব্যক্তির জীবনে কয়েকবার অনেক টাকা অঙ্কের লটারি বেঁধেছে। সে হয়তো খুব সামান্য কাজকর্ম করতো বা করে, তাহলে তার একটা লটারি থেকে অর্থ রোজগার, তার ইনকাম হলো। তাহলে সে জীবনে দেখুন ভাগ্য তাকে সাপোর্ট করলো না, কর্মস্থান তাকে সাপোর্ট করলো না, কিন্তু একাদশ অর্থাৎ আয় স্থান তাকে এত পরিমাণে সাপোর্ট করেছে, সে আকস্মিক যে কোনোভাবে অর্থপ্রাপ্তির ফলে, আবার দেখবেন অনেকের পরধন প্রাপ্তি, সেই ধন সম্পদ বেচে দিয়ে দিল, কোটি কোটি টাকা রোজগার করলো। অর্থাৎ একাদশ স্থান, আয় স্থান তাকে সাপোর্ট করেছে। এই ক্ষেত্রে তার জীবনে প্রচণ্ড উন্নতি হলো। তাহলে এই তিনটে জিনিস হরোস্কোপ থেকে দেখা যায়। যে এই যে বললাম যে উত্থান পতন, এবার উত্থান কার জীবনের উন্নতি সেটা নিয়ে আলোচনা করলাম হরোস্কোপে, মানে জন্মকুণ্ডলিতে। এবার যদি হাতের রেখায় চলে আসি, তাহলে সবার আগে দেখতে হবে আমাদের হাতের রাহুর ক্ষেত্র। রাহুর ক্ষেত্রটা ঠিক এই জায়গাটা, ঠিক তর্জনীর একদম নিচে বৃহস্পতির জায়গা, ঠিক তার নিচে আয়ুরেখার একদম গা লাগানো, এটা হচ্ছে রাহুর ক্ষেত্র। তাহলে রাহুর ক্ষেত্রটা যদি খুব ভালো পজিশানে থাকে, তাহলে তার হঠাৎ অর্থ রোজগার বাড়ে, হঠাৎ সহসা ভাগ্যে উন্নতি বাড়ে, হঠাৎ করে কর্মপ্রাপ্তি ঘটে। এর আগের অনুষ্ঠানগুলোতেও দেখেছেন যে কম্পিটিটিভ এক্সাম, প্রতিযোগিতামূলক পরীক্ষা, সেটা ক্লাসের পরীক্ষা হোক, চাকরির পরীক্ষা হোক, কর্মলাভের উদ্দেশ্যে যে পরীক্ষাগুলো সেগুলো হোক, প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাকসেস পেতে ভীষণভাবে সাহায্য করে রাহু। সরকারি চাকরি, বেসরকারি চাকরি, বিদেশে যাওয়ার জন্য কোনো পরীক্ষার রাহু ভীষণভাবে সাপোর্ট করে। রাহু যদি সাপোর্ট না করে, তাহলে প্রতিযোগিতামূলক পরীক্ষায় সেই ব্যক্তি সঠিকভাবে উতরাতে পারে না, কারণ প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাকসেস দেয় রাহু। রবি সরকারি চাকরির কারক, শনি
সরকারি চাকরি করাক বেসরকারি চাকরি করাক, শনি হচ্ছে দাসত্বকারক গ্রহ। শনি যদি কারো কর্মস্থানে ভালো ফল দেয় বা কর্মস্থানে দৃষ্টি দিয়ে ভালো ফল দেয়, তাহলে তার অন্যের দাসত্ব বোঝায়, সেটা সরকারি চাকরি হোক বেসরকারি চাকরি হোক। কিন্তু রবি সরকারি চাকরিকে ইন্ডিকেট করে। এর আগে অনুষ্ঠানগুলোতে আলোচনা করেছিলাম, বৃহস্পতি পৌরসভা, পঞ্চায়েত, খাদ্য দপ্তর এইসব বিষয়গুলোকে ইন্ডিকেট করে, বুধ ব্যাংকিং সেক্টর, আয়কর দপ্তর, এইগুলো এক্সেট্রা এক্সেট্রা। তাহলে রাহু মূলত প্রতিযোগিতামূলক পরীক্ষায় উতরে দেয়। তাহলে আপনার ভাগ্যটা খুব ডিস্টার্ব ছিল, আপনি খুব গরিব ঘরের, আপনার ভীষণ আর্থিকভাবে ডিস্টার্ব চলছিল, এই আর্থিক নানা রকম প্রতিকূলতার মধ্যে দিয়ে পড়াশোনা করেছেন, পড়াশোনা চালিয়ে গেছেন, চাকরির চেষ্টা করেছেন, বহুবার চাকরি দিয়েছেন, রাহু ঠিকমতো আপনাকে সাপোর্ট দেয়নি, আপনি উতরাতে পারেননি। যতই আপনি ভালো স্টুডেন্ট হন, দেখবেন বহু ভালো স্টুডেন্ট ফ্যাফা করে ঘুরে বেড়াচ্ছে, সঠিক কাজকর্ম পায়নি। আবার বহু মিডিওকার স্টুডেন্ট দেখবেন খুব ভালো পজিশন পেয়ে গেছে লাইফে। তাহলে রাহু তাকে সাপোর্ট করেছে, সে উতরে গেছে। যার রাহু সাপোর্ট করেনি সে উতরাতে পারেনি। আজকের স্টুডেন্ট লাইফে যারা অনেকে খুব ভালো স্টুডেন্ট, অনেক স্টুডেন্টের হরোস্কোপ বিচারের ক্ষেত্রে দেখেছি খুব ভালো স্টুডেন্ট প্রতিযোগিতামূলক পরীক্ষায় সেভাবে পারফরমেন্স দেখাতে পারেনি, কেন? রাহু তাকে সাপোর্ট করেনি। আবার যার রাহু সাপোর্ট করেছে সে খুব ভালো পারফরমেন্স দেখিয়েছে। রাহু সবসময় কম্পিটিশনের ক্ষেত্রে এগিয়ে যেতে সাহায্য করে। তাহলে আমাদের হাতে রাহুর ক্ষেত্রটা ভালো থাকতে হবে, তাহলে জীবনে উন্নতিটা খুব তাড়াতাড়ি আচমকা হয়, অল্প পরিশ্রমে হয়। সাধারণত রাহুর ব্যক্তিদের ক্ষেত্রে একটা ধারণা থাকে যে অল্প পরিশ্রম করে বেশি অর্থ রোজগার করব, অল্প খাটনি করব রোজগার করব বেশি, এরকম টেন্ডেন্সি থাকে। আমি খাটবো কম, আমি অন্য অনেক লোককে খাটাবো, সেই হিসাবে অর্থ রোজগার করব, সেটা রাহুর ব্যক্তিদের একটা বড় বৈশিষ্ট্য। রাহুর ব্যক্তিদের বলতে যারা রাহু প্রধান জাতক বা জাতিকা, যাদের হাতে বা জন্মকুণ্ডলিতে রাহুর প্রভাবটা খুব বেশি আছে কর্মজীবনে, ব্যক্তি জীবনে, তাদের কথা বলছি আমি। রাহুর ব্যক্তি মানে রাহুর তো কোনো ব্যক্তি নেই, রাহু প্রভাবাধীন ব্যক্তি। এইবার চলে আসি রবি রেখা। রবি রেখা নিয়েও আলোচনা করেছি, কিন্তু কয়েকটা পয়েন্ট জানিয়ে দেই। রবি রেখা, এই যে হাতের অনামিকা রিং ফিঙ্গার, এর ঠিক নিচ পোর্শনটা রবির জায়গা। তাহলে রবির ক্ষেত্রটা যদি ভালো হয়, যদি লম্বা সুন্দর একটা লম্বা রেখা থাকে, তাহলে জীবনে অল্প বয়সে সাকসেস পাওয়া যায়। যদি রবি রেখায় একটা ক্রস চিহ্ন থাকে, তাহলে জীবনে উন্নতিটা ব্যাহত হয়, উন্নতির ক্ষেত্রে বাধাপ্রাপ্ত হয়, সহসা উন্নতি হতে দেয় না। রবির ক্ষেত্রে যদি তিল চিহ্ন থাকে বা রবি রেখার ওপরে তিল চিহ্ন থাকে, রবির ক্ষেত্রে তিল চিহ্ন থাকলে বদনাম দুর্নাম হয়, কিন্তু যদি রবি রেখার ওপরে তিল চিহ্ন থাকে, তাহলে সেই ব্যক্তি যে কাজ করছে সেই কাজের দ্বারা তার বদনাম হবে। দেখবেন সামাজিকভাবে নানা রকম বদনাম মানুষের আসে, সেটা রবির ক্ষেত্রে তিল ছোটোখাটো থাকলে পরে আসে, কিন্তু রবির রেখার ওপরে যদি তিল চিহ্ন থাকে, তাহলে সেই ব্যক্তি যে কাজ করে সেই কাজের থেকে তার জীবনে বদনাম আসবে। রবির ক্ষেত্রে তিল চিহ্ন, রাহুর ক্ষেত্রে তিল চিহ্ন, রবির ক্ষেত্রে তিল চিহ্ন, রাহুর ক্ষেত্রে তিল চিহ্ন, আইনি সমস্যায় পড়বে এবং তার অর্থনাশ হবে, সময় নষ্ট হবে। রবির ক্ষেত্রে তিল চিহ্ন, শনির ক্ষেত্রে তিল চিহ্ন, অবশ্যই তার জীবনে কারাবাস হবে, জেল হাজতবাস হবে, আইনি সমস্যায় পড়বে। রবির ক্ষেত্রে তিল চিহ্ন সঙ্গে চন্দ্রের ক্ষেত্রে তিল চিহ্ন, তার ব্রেন সঠিকভাবে কাজ করবে না, সে এক ভাববে আর এক করে বসবে, মাঝে মধ্যে সে ভুলে যাবে, মাঝে মধ্যে সে বাড়ির থেকে বেরোবে কোনো একটা কাজের উদ্দেশ্যে, সে বাড়ির থেকে বেরোনোর পর সে চিন্তা করবে কি কাজের জন্য বাড়ির থেকে বেরিয়েছি। বুধের ক্ষেত্রে তিল চিহ্ন, চন্দ্রের ক্ষেত্রে তিল চিহ্ন একই ব্যক্তির হাতে বহু দেখা যায়। নিজের বুদ্ধির ভুলে নিজের পতন সে ডেকে নিয়ে আসে। বহু ব্যক্তির হাতে দেখবেন মঙ্গলের ক্ষেত্র ঠিক এই জায়গাটা, মঙ্গলের ক্ষেত্রে তিল চিহ্ন,
মাস্ট আজ না হোক কাল তার পেটের ভেতর কোনো কিছু ডিস্টার্বের জন্য পেটের কোনো অপারেশন হবে, সেটা গলব্লাডার হতে পারে, অ্যাপেন্ডিক্স হতে পারে, এক্সেট্রা এক্সেট্রা। তার পেটের ভেতরে কাটাছেঁড়া কিছু একটা তার হবে। এবার আপনারা প্রশ্ন করতেই পারেন মহিলাদের ক্ষেত্রে, মঙ্গলের ক্ষেত্রে বেশিরভাগই তিল চিহ্ন থাকে না, কিন্তু যখন এই আপনার বেবি হয় তখন তো বেশিরভাগ ক্ষেত্রে আজকের দিনে সিজার, তাহলে তখন কেন অপারেশন হচ্ছে? আমি বলিনি তিল চিহ্ন না থাকলে অপারেশন হবে না, আমি বলেছি তিল চিহ্ন থাকলে অপারেশন হবেই। কারণ আপনারা যে প্রশ্নটা ভবিষ্যতে করবেন সেটা আমি আগাম উত্তরটা দিয়ে দিলাম। আমি বহু ক্ষেত্রে দেখেছি শুক্রের ক্ষেত্রে তিল চিহ্ন একদম ঠিক এইখানটায়, শুক্রের ক্ষেত্রে বড় সড়ো তিল চিহ্ন, ইউরিনাল প্রবলেম তার জীবনে মাস্ট হবেই, ইউরিনাল ইনফেকশন তার জীবনে আসবেই, ইউরিনাল ট্র্যাকে কোনো প্রবলেম এবং তার ফলে কোনো সার্জারি তার ভাগ্যে জুটবে। দেখুন, প্রচুর টাকা রোজগার করে একজন ব্যক্তি, কিন্তু তার জীবনে বিন্দুমাত্র শান্তি নেই, রোগ ব্যাধি, আজ এই ডাক্তার কাল ওই অপারেশন, পরশু দিন সে বিছনা থেকে উঠতে পারছে না, এই করে তার বছরের পর বছর চলছে। তাহলে এই হিসাবটা কোথা থেকে আসবে? আপনারা সবার আগে ভাববেন স্বাস্থ্যরেখা থেকে। তাহলে আপনাদের কথা মেনে নিয়ে যদি এটা বলা হয় যে তার হাতে স্বাস্থ্যরেখাটাই নেই, বহু মানুষের হাতে স্বাস্থ্যরেখা থাকে না, তাই বলে কি তার শরীর ভালো যায় না, নাকি তার শরীর সারা জীবন ভালোই যাচ্ছে, কোনটা? এই ধরনের যদি সমস্যায় কেউ ভোগেন, সবার আগে দেখবেন হৃদয় রেখা, মাইন্ড লাইন কীরকম অবস্থায় রয়েছে। যদি হৃদয় রেখার ওপর তিল চিহ্ন থাকে, হৃদয় রেখার চলার পথে মাঝখানে গ্যাপ তৈরি হয়, হৃদয় রেখার ওপরে যদি ক্রস চিহ্ন তৈরি হয় বা গুণ চিহ্ন তৈরি হয়, তাহলে জানবেন সেই ব্যক্তি হয়তোবা বেশি দিন বাঁচবে, জীবনের বেশিরভাগ সময়টাই সে ভুগবে। আরেকটা জিনিস বলি, যেটা আপনাদের বহু লোকের প্রশ্ন থাকে, বহু ব্যক্তির প্রশ্ন থাকে, কেউ মানে এটা একটা মানসিক ধারণা, প্রথমেই আমি উল্লেখ করছি মানসিক ধারণা, তারপরে বাস্তবটায় আসছি। আমার শরীর ভালো যাচ্ছে না, আমি কন্টিনিউ অসুস্থ, বাড়ির বেশিরভাগ মানুষ অসুস্থ, হয়তো কেউ আমাকে টুকটাক করেছে, হয়তো কেউ আমাকে ক্ষতি করেছে, এরকম অনেকের ধারণা আছে, কারণ অনেকেই চেম্বারে এসে এই ধরনের কথাগুলো বলেন। তাহলে একটা কথা বলে রাখি, মানুষের দ্বারা ক্ষতি, আপনার পরিচিত লোকের দ্বারা ক্ষতি, আপনার আত্মীয়র দ্বারা ক্ষতি, এই রকম যদি ভাবেন যে কেউ করেছে, সবার আগে হাতে শনি এবং কেতুর ক্ষেত্র দেখবেন। যদি শনির ক্ষেত্রে ক্রস চিহ্ন থাকে এবং কেতুর ক্ষেত্রে ক্রস চিহ্ন থাকে বা তিল চিহ্ন থাকে, তাহলে বুঝতে হবে নিজের লোকেরা ডিস্টার্ব করবে, নিজের লোকেরা শত্রুতা করবে। যদি শনির ক্ষেত্রে ক্রস চিহ্ন এবং কেতুর ক্ষেত্রটা ভালো থাকে, তাহলে আপনার ওপরে মানুষের খেয়ে দিয়ে কাজ নেই যে আপনার ক্ষতি করবে। কিন্তু যেই পয়েন্টগুলো বললাম, যদি সেগুলোর মধ্যে কোনোটা থাকে, তাহলে আপনার নিজের লোক, আপনার কাছের লোক, আপনার আত্মীয় স্বজন তাহলে আপনার সঙ্গে শত্রুতা করবে, বিরোধিতা করবে, ডিস্টার্ব করবে, কি করে আপনার খারাপ অবস্থা হয় সেই চেষ্টাটা করবে। দেখবেন বহু ব্যক্তি বলেন বয়স হয়েছে, ভীষণভাবে ভুগছি, আমি কি ভুগতে ভুগতেই মরে যাব নাকি আচমকা মৃত্যু হবে? এটা কিন্তু অনেকের প্রশ্ন থাকে। সেই প্রশ্নের উত্তরটা জানাই, আয়ুরেখা। আয়ুরেখা এইটা টোটাল, এই রেখাটা আয়ুরেখা। এই আয়ুরেখাটার শেষ ভাগে যদি দুভাগে ভাগ হয়ে যায়, তাহলে সেই ব্যক্তি মরার আগে, যে বয়সেই মরুক, সেই ব্যক্তি মরার আগে ভুগবে, শারীরিকভাবে ক্লেশ ভোগ, কষ্ট ভোগ করবে। কেউ কয়েক মাস, কেউ কয়েক বছর, কেউ বছরের পর বছর, কিভাবে রেখাটা এগিয়েছে সেই বুঝে। আর যদি আয়ুরেখাটা শেষ ভাগে একদম সিঙ্গেল রেখায় থাকে, দুভাগে ভাগ না হয়, তাহলে সে আচমকা মারা যাবে, মানে সুখের মৃত্যু। তাকে হাসপাতাল যেতে হলো না, তাকে ভুগতে হলো না, তাকে কষ্ট পেতে হলো না, বাড়ির লোকজন তার জন্য কষ্ট করলো না, সে আচমকা মারা গেল। এরকম বহু দেখা যায় আচমকা মারা গেছে, আচমকা হার্টফেল, আচমকা স্ট্রোক, মারা গেছে। আবার দেখা যায় বহু ক্ষেত্রে বছরের পর বছর ভুগছে, মরছে না। তাহলে মৃত্যু কারোরই কাম্য নয়, প্রত্যেকটা মানুষই সুস্থভাবে বেঁচে থাকুক, এটাই কাম্য। কিন্তু সবার ভাগ্য বা সবার কপালে সেটা জোটে না।
তাহলে দীর্ঘদিন ধরে রোগ ভোগ আয়ুরেখার শেষ প্রান্ত যত আগে থেকে দুভাগে ভাগ হয়ে গিয়ে বেশি দূর পর্যন্ত পৌঁছবে তত সে বেশি দিন ভুগবে। এটা বাস্তব কথা, মাথায় রাখবেন। আবার দেখবেন বহু ক্ষেত্রে বয়স হয়েছে, খুব বেশি বয়স হয়নি, কিন্তু তার ব্রেনটা সঠিকভাবে কাজ করে না। বহুজনের দেখবেন 80 বছর 90 বছর বয়সেও ব্রেন একদম সঠিকভাবে কাজ করছে। আবার দেখবেন কারো 60 বছর বয়স হতে না হতে ব্রেনটা শেষ হয়ে গেল, তার ব্রেন ঠিকমতো কাজ করে না। এক বলতে আর এক বলে, এক করতে আর এক করে, একরকমভাবে প্রয়োগ হয় আর একরকমভাবে মনে করতে পারে না। যদি ব্রেন লাইনটা শেষ প্রান্তে দুভাগে ভাগ হয়ে যায় তাহলে কিন্তু এই ধরনের সমস্যাগুলোই ভুগতে হবে। আবার বহু ক্ষেত্রে দেখবেন একদম স্মৃতিশক্তি থাকে না, নিজের বাড়ির থেকে বেরিয়ে বাড়িতে নিজের বাড়িটা চিনে ঢুকতে পারে না। অ্যালজাইমার এই রোগটার নাম। যদি বুধের ক্ষেত্র এবং চন্দ্রের ক্ষেত্র একই সঙ্গে ডিস্টার্ব থাকে, বুধের ক্ষেত্র এবং চন্দ্রের ক্ষেত্র যদি একই সঙ্গে ডিস্টার্ব থাকে তাহলে অ্যালজাইমার রোগে কিন্তু ভুগবেন। স্মৃতি থাকবে না, কি খেয়েছি মনে রাখতে পারবে না, কোথায় যাচ্ছি মনে রাখতে পারবে না, নিজের বাড়ির থেকে বেরিয়ে বাড়িতে ফিরতে হবে রাস্তা মনে করতে পারবে না। এই ধরনের সমস্যাগুলোই ভুগবে, মিলিয়ে নেবেন আপনারা। আবার বহু ক্ষেত্রে দেখা যায়, দেখুন আলোচনার প্রসঙ্গ ছিল জীবনের উত্থান পতন, সেটা নিয়ে শুরু করলাম, তার থেকে কোথায় চলে আসলাম। এইবার আরেকটা জিনিস খুব ভালো পয়েন্ট আপনারা প্রশ্ন করেন, দেখুন তো আমার বাড়ি কবে হবে। এবার দেখুন জ্যোতিষশাস্ত্রে যেটা খুব বাস্তব কথা, ঠিক সেটাই আমি বলছি। জ্যোতিষশাস্ত্রে কিছু পয়েন্ট উল্লেখ আছে, নিজের সম্পত্তি হবে, নিজের বাড়ি হবে, নিজের বাসস্থান হবে, নিজের ফাঁকা জমি লাভ হবে। আবার কোনো পয়েন্টে উল্লেখ আছে পরগৃহে বাস, অর্থাৎ অন্যের বাড়িতে বাস করতে হবে। তাহলে এইবার আপনাদের প্রশ্নের আমি কয়েকটা উত্তর দিই, যুক্তি দিয়ে বুঝবেন। আপনি জিজ্ঞেস করছেন বাড়ি হবে কিনা, উত্তর দেওয়া যায় সম্ভব। আপনি জিজ্ঞেস করছেন ফ্ল্যাট হবে কিনা, আপনার নিচে কয়েকজন মালিক রয়েছে, আপনার উপরে কয়েকজন মালিক রয়েছে ফ্ল্যাটে, তাহলে সেই হিসেবে বিচারটা কি হবে? জন্মছকের 4 নম্বর ঘর সঙ্গে তৃতীয় ঘর, তৃতীয় এবং চতুর্থ ঘর, একই ছাদ, একই ফ্লোর, বহু প্রতিবেশী, একই জায়গায়, একই মেন এন্ট্রান্স, সেখান দিয়ে ঢুকছেন সেখান দিয়ে বেরোচ্ছেন, তৃতীয় সঙ্গে চতুর্থ। তাহলে পরে ফ্ল্যাট হয়ে গেল। তাহলে ফ্ল্যাটটা কী হিসেবে বিচার করা হলো? আপনার সম্পদ প্রাপ্তি, আপনার সম্পত্তি লাভ। কি সম্পত্তি লাভ? স্থাবর সম্পত্তি লাভ, যেটাকে সরানো যায় না। আপনি ফ্ল্যাট থেকে বেরিয়ে আসতে পারবেন কিন্তু ফ্ল্যাটের জায়গাটাকে আপনি সরিয়ে নিয়ে আসতে পারবেন না। স্থাবর সম্পত্তি লাভ। অস্থাবর সম্পত্তি লাভ কোনগুলো? আপনার আসবাবপত্র, আপনার অর্নামেন্টস, এক্সেট্রা এক্সেট্রা, টাকা পয়সা, এগুলো যেটা সরানো যায়। তাহলে পরে এবার ফাঁকা জমি, ফাঁকা জমি যখন বিচার করবেন তখন চতুর্থ সঙ্গে শনি সঙ্গে মঙ্গল কি অবস্থায় রয়েছে, কোথায় রয়েছে, চতুর্থ ঘরে দৃষ্টি দিচ্ছে কিনা, চতুর্থ পতির দশা বা অন্তর্দশা চলছে কিনা। পরগৃহে বাস, এর আগের প্রোগ্রামে আলোচনা করেছিলাম যে পরগৃহে বাস যেমন চতুর্থে কেতু খারাপ অবস্থায় রয়েছে, চতুর্থে কেতু খারাপ অবস্থায় রয়েছে, তাকে পরগৃহে বাস করতেই হবে, অন্যের বাড়িতে বাস। এবার দেখুন অন্যের বাড়ি, আপনার ঠাকুরদাদার বাড়ি, আপনার বাবার বাড়ি, আপনার নিজের বাড়ি, আপনার স্ত্রীর নামে বাড়ি, অথবা আপনার শ্বশুর বাড়ি, দেখুন সবগুলোই কিন্তু নিজেদের লোক। কিন্তু আপনি যদি আপনার বাবার বাড়িতে থাকেন তাহলে সেটা পরগৃহ নয়। কিন্তু যদি আপনি আপনার শ্বশুর বাড়িতে থাকেন, পুরুষ ব্যক্তিদের ক্ষেত্রে বলছি, শ্বশুর বাড়িতে গিয়ে থাকেন, তাহলে কি সেটা নিজের বাড়ি? না, ওটা স্ত্রীর সম্পত্তি হিসাবে, তার মানে পরগৃহে বাস। কিন্তু আপনার স্ত্রীর বাড়ি আছে, আপনার স্ত্রীর নিজের বাড়ি আছে, সেই বাড়িতে আপনি বাস করছেন, তাহলে কী হবে হিসাবটা? 7 নম্বর 7-এর থেকে 4 নম্বর, 7 এবং 7-এর 4 বিচার করে নেবেন, হিসাব হুবহু মিলে যাবে। একটা নতুন একটা ফর্মুলা যেটা আপনাদের অনেকের অজানা, জানিয়ে দিলাম। 7 নম্বর ঘর এবং 7-এর 4 নম্বর ঘর
স্ত্রী সম্পত্তি আছে কিনা, থাকলে কোথায় আছে সেই সম্পত্তি থাকতে পারবেন কিনা, আপনি বাড়ির থেকে কাছে থাকবেন না দূরে থাকবেন। 4 নম্বর ঘর থেকে চতুর্থ পতি কোথায় আছে হিসাব করে নেবেন। সারা জীবন বাড়ির থেকে দূরে থাকবেন না বাড়ির কাছাকাছি থাকবেন, না যেই বাড়িতে আছেন সেই বাড়িতেই থাকবেন। আপনার ওই একটা বাড়ি নিয়েই আপনাকে সারা জীবন কাটাতে হবে, না আপনার একাধিক বাড়ি ঘর দূর আছে। 4 নম্বর প্লাস মঙ্গল প্লাস চতুর্থপতি বিচার করে নেবেন, কনফার্ম হুবহু রেজাল্ট পেয়ে যাবেন। যাকে সময় প্রায় শেষের দিকে। আজকে আমি প্রতিদিনই গুপ্ত প্রয়োগ নিয়ে আলোচনা করি, আজকে গুপ্ত প্রয়োগ নিয়ে আলোচনা করার নেই, এই কারণেই আজকে আলোচনা করছি না গুপ্ত প্রয়োগ নিয়ে। তার কারণ আমি এই যে হোলি মানে রং খেলা এবং ন্যাড়াপোড়া নিয়ে বেশ কটা গুপ্ত প্রয়োগ বলা হয়ে গেছিলো, সেগুলো আপনারা অবশ্যই করেছেন, অবশ্যই ভালো ফল পাবেন। সামনে অমাবস্যা আসছে এবং সামনে চড়ক আসছে। সামনে অমাবস্যা, তারপরে আসছে সামনে চড়ক, তারপরে তো বছর প্রায় শেষের দিকে আসছে পয়লা বৈশাখ। সামনের দিন যে অনুষ্ঠানটা করব, বেশ কিছু গুপ্ত প্রয়োগ নিয়ে আলোচনা করব। আজকে তো সময় প্রায় শেষ, যার যার দরকার আরেকবার বলে দিই, আপনারা প্রত্যেকেই জিজ্ঞেস করেন যে কোন কোন জায়গায় চেম্বার। আমার মোট 3টে চেম্বার, আমি সারা সপ্তাহ চেম্বারে দৌড়ই না, দৌড়তে গেলে তন্ত্রের কাজ করা সম্ভব হয় না। আমার কালীঘাটে চেম্বার বৃহস্পতিবার, দক্ষিণেশ্বর চেম্বার শুক্রবার, রবিবার আমার বাড়িতে রানাঘাটে চেম্বার। এই 3টে জায়গায় চেম্বার, এর বাইরে কোথাও চেম্বার নেই। আর যারা দূরের মানুষ, যারা আসতে পারবেন না, তারা অনলাইনে ভিজিট পেমেন্ট করে দেখাবেন। কমপ্লিট হলো। যারা যারা তন্ত্রমতে স্থায়ী প্রতিকার করাতে চাইবেন তারা আগাম যোগাযোগ করে নেবেন। একদম শেষ মুহূর্তে এসে বলবেন না যে আমার কাজটা করুন, কারণ এবছর এই দোল পূর্ণিমায় কয়েকজনকে ফিরিয়ে দিয়েছি, একদম শেষ টাইমে এসছে। আমার সঙ্গে শুধু টাকার সম্পর্ক নয়, আমি মানুষের কাজের দায়িত্ব নিলে দায়িত্ব অনুসারে তার কাজটা বুঝিয়ে দিই। শুধু টাকা নেব কাজ করব না, আমি সে কাজ করি না। বহুজনকে ফিরিয়ে দিয়েছি, বহুজন মন খারাপ করে চলেও গেছেন, কিছু করার নেই আমার। যারা যারা তন্ত্রমতে স্থায়ী কাজ করাতে চান তারা আগাম যোগাযোগ করে নেবেন কোনো বিশেষ যোগের আগে। সময় শেষের দিকে নিচে যে ফোন নাম্বার দেখতে পাচ্ছেন, এই ফোন নাম্বারে ফোন করে নেবেন। যদি কোথাও কারো বুঝতে অসুবিধা হয়, কিন্তু ফোন করে এমনি বলবেন দাদা আমার রাশি কি লগ্ন কি বলে দেন, ভাগ্যটা খারাপ চলছে, বলবো না, বলি না, কোনো দিনই বলিনি। হয় চেম্বারে এসে যোগাযোগ করতে হবে, না হলে অনলাইনে ভিজিট পেমেন্ট করে তারপরে ভাগ্য সম্পর্কে জানতে হবে। আজকে এই পর্যন্তই। প্রত্যেকে ভালো থাকবেন। নমস্কার।